গত সপ্তাহের আমি একজন বেশ ঝানু সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারের সাথে কফি খেতে বসেছিলাম। আচ্ছা। ভদ্রলোক গত ৩০ বছর ধরে ওই সিলিকন ওয়েফার আর ক্লিন রুমের ভেতরেই নিজের কেরিয়ার কাটিয়েছেন। তো কথার ফাঁকে গ্লোবাল চিপ ওয়ার বা চিপ যুদ্ধের প্রসঙ্গ আসতেই ওনার মুখে এক ধরনের তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। স্বাভাবিক, তারা তো একটা নির্দিষ্ট চিন্তাধারায় অভ্যস্ত। একদম। কফির কাপে চামচ দিয়ে টুং টাং শব্দ করতে করতে উনি খুব আত্মবিশ্বাসের সাথে বোঝাচ্ছিলেন যে ওই নেদারল্যান্ডসের বিশাল ইউভি মেশিনগুলো ছাড়া এই খেলায় জেতা মাত্রই অসম্ভব। আচ্ছা, ওনার যুক্তিটা কি ছিল? যুক্তি ছিল খুব সোজা। পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী আপনার কাছে যদি সঠিক সরঞ্জাম না থাকে তবে রেসে নামার কোনো যোগ্যতাই আপনার নেই। ওনার মতে চীন আসলে ২০২৬-এর দুনিয়ায় বসে ২০১০-এর প্রযুক্তি বানানোর একটা বৃথা চেষ্টা করছে। তারপর? ঠিক সেই মুহূর্তে আমি আমার ট্যাবলেটটা এগিয়ে দিলাম আর ওনাকে পিকিং ইউনিভার্সিটির সাম্প্রতিক একটা টেকনিক্যাল পেপার দেখালাম। ওই 1 ন্যানোমিটারের পেপারটা? হ্যাঁ, সেখানে কোনো লিথোগ্রাফি মেশিনের নকশা ছিল না, ছিল 1 ন্যানোমিটারের একটা ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টরের ডেটা। আমি দেখলাম ওনার সেই আত্মবিশ্বাসী হাসিটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। উনার চোখ তো নিশ্চয়ই ওই দুটো সংখ্যার উপর আটকে গিয়েছিল। একদম ঠিক ধরেছেন। স্ক্রল করতে করতে উনি থেমে গেলেন ঠিক 1 ন্যানোমিটারের ফিজিক্যাল গেট লেন্থ এবং 0.45 ফেমটোজুল শক্তির ব্যবহারের ডেটা দেখে। সেই ক্যাফেতে হঠাৎ করে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। কারণ উনি তো আর কোনো ডেসপারেট সিস্টার দিকে তাকিয়েছিলেন না। না, উনি তাকিয়েছিলেন এমন এক আর্কিটেকচারের দিকে যা ওনার সারা জীবনের চেনা সিলিকন জগৎকে পুরোপুরি অস্বীকার করছে। নিচু স্বরে বিড়বিড় করে উনি যা বলছিলেন শুনে মনে হচ্ছিল উনি এতকাল সামনের দরজা পাহারা দিচ্ছিলেন, অথচ হঠাৎ আবিষ্কার করলেন যে পুরো ল্যান্ডস্কেপটাই আসলে বদলে গেছে। হ্যাঁ, এই মুহূর্তের স্তব্ধতাটাই আসলে আজকের আলোচনার মূল বিষয়। যখন পুরো পৃথিবী লড়াই করছে কে কত ভালো প্রিন্টিং প্রেস বানাতে পারে, তখন কিছু মানুষ নিঃশব্দে সিদ্ধান্ত নিয়েছে তারা আর কাগজই ব্যবহার করবে না। ঠিক বলেছেন। ওয়াশিংটন যখন পুরনো সরঞ্জামগুলো আটকে দিতে ব্যস্ত, বেইজিং তখন সেই সরঞ্জামগুলোকেই অপ্রাসঙ্গিক করে তোলার পথে হাঁটছে। এটা আর কেবল পিছিয়ে পড়া দেশগুলোর ওই ধরে ফেলার লড়াই নয়। একদমই না, এটা প্রযুক্তির ইতিহাসের এক সম্পূর্ণ নতুন মোড়। সেমিকন্ডাক্টরের এই দুনিয়ায় পদার্থবিজ্ঞান কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না। সে শুধু সেই সত্যকেই চেনে যা ল্যাবরেটরিতে প্রমাণিত। তাই আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা দেখব ওই নিভৃত গবেষণাগারের ভেতরে ঠিক কিভাবে বদলে যাচ্ছে আগামীর সিলিকন সাম্রাজ্য। মুরস ল বা মুর সূত্রের শেষ হয়ে যাওয়া নিয়ে প্রযুক্তি জগতে সবসময় একটা আলোচনা থাকে, কিন্তু মজার বিষয় হলো বেশিরভাগ মানুষ এটাকে শুধু অর্থনৈতিক দিক থেকে চিন্তা করে। হ্যাঁ, সবাই ভাবে $3 বিলিয়ন খরচ করে কারখানা বানানো অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। ঠিক, তাই হয়তো সিলিকনকে আরও ছোট করা সম্ভব নয়। কিন্তু এই গবেষণার উপাত্তগুলো একদম অন্য একটা গল্প বলছে। যখন আমরা 5 ন্যানোমিটার বা তার চেয়ে ছোট স্তরে পৌঁছাই, তখন ট্র্যাডিশনাল বাল্ক সিলিকন যে শুধু খরচের কারণে অচল হয়ে যায় তা নয়, এর কাঠামোগত ভিত্তিটাই ভেঙে পড়ে, তাই তো? একদম। এটা সরাসরি পদার্থবিজ্ঞানের একটা চূড়ান্ত ব্রেকডাউন। এই ব্রেকডাউনটা আসলে কেমন সেটা একটু ভেঙে বলা দরকার। 5 ন্যানোমিটারের নিচে সিলিকন চ্যানেল এত বেশি পাতলা হয়ে যায় যে সেটা আক্ষরিক অর্থেই কয়েকটা পরমাণুর স্তরে নেমে আসে। আর তখনই ওই থিকনেস ফ্ল্যাকচুয়েশন বা পুরুত্বের তারতম্য একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। বিষয়টা অনেকটা ফর্মুলা 1 রেসিং ট্র্যাকের মতো। রেসিং ট্র্যাক তৈরি হয় প্রচণ্ড গতির জন্য, একদম নিখুঁত আর মসৃণ। কিন্তু সেখানে যদি হঠাৎ করে বড় বড় গর্ত বা পটহোল তৈরি হয়, তাহলে তো রেসিং কারের গতি ব্যাহত হবেই, এমনকি ভয়াবহ দুর্ঘটনাও ঘটতে পারে। পারমাণবিক স্তরে সিলিকন ঠিক এই কাজটাই করে। চ্যানেল এত পাতলা থাকে যে মাত্র একটা পরমাণু এদিক ওদিক হলেই সেই মসৃণ পথে বিশাল গর্তের সৃষ্টি হয়। ইলেকট্রনগুলো সেই গর্তে আটকে যায়, তাদের প্রবাহ বাধাগ্রস্ত হয়, আর পুরো ডিভাইসের কার্যকারিতা একেবারেই ধসে পড়ে। আর এর সাথে যুক্ত হয় শর্ট চ্যানেল এফেক্ট। চ্যানেল যখন পরমাণুর স্তরে ছোট হয়ে আসে, তখন ট্রানজিস্টরের গেট আর ইলেকট্রনের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে না। গেট তো অনেকটা পাহারাদারের মতো কাজ করে, তাই না? কখন ইলেকট্রন যাবে আর কখন যাবে না তা ঠিক করে। হ্যাঁ,
কিন্তু চ্যানেল খুব ছোট হয়ে গেলে ট্রানজিস্টর যখন অফ বা বন্ধ থাকে তখনও ভেতর দিয়ে অনবরত পাওয়ার লিক হতে থাকে। এটাকে একটা বিশাল জলস্রোতকে অত্যন্ত দুর্বল তারের জাল দিয়ে আটকে রাখার চেষ্টার সাথে তুলনা করা যেতে পারে। পানি যেমন জালের ফাঁক গলে বেরিয়ে আসবেই, ইলেকট্রনও তেমনি বেরিয়ে আসে। ঠিক তাই। এর ফলে প্রচুর শক্তি নষ্ট হয় এবং ডিভাইস প্রচণ্ড গরম হয়ে যায়। তবে সবচেয়ে অদ্ভুত বিষয়টা ঘটে কোয়ান্টাম মেকানিক্সের কারণে। আচ্ছা। চ্যানেল ছোট থাকা ইলেকট্রনগুলো আর সাধারণ ভৌত কণার মতো আচরণ করে না, তারা তরঙ্গের মতো আচরণ শুরু করে। মানে ইলেকট্রন তখন আর কোনো সাধারণ বস্তু থাকে না যা দেয়াল দিয়ে আটকে রাখা যায়। তারা আক্ষরিক অর্থেই তরঙ্গের মতো সলিড দেয়াল বা বাধা ভেদ করে সরাসরি অন্য পাশে চলে যায়। হ্যাঁ, আর এই প্রক্রিয়াকে কোয়ান্টাম টানেলিং বলা হয়। একটা বদ্ধ ঘরে কেউ আটকে থাকলে সে যেমন হঠাৎ জাদুর মতো দেওয়াল ভেদ করে অন্য ঘরে চলে যেতে পারে না, কিন্তু কোয়ান্টাম স্তরে ইলেকট্রন ঠিক এই কাজটাই করে। আর আধুনিক কম্পিউটিংয়ের জন্য এর চেয়ে ধ্বংসাত্মক কিছু তো হতেই পারে না। একদমই, কারণ ডিজিটাল কম্পিউটিং পুরোপুরি 0 এবং 1-এর উপর নির্ভরশীল। যদি একটা ইলেকট্রন কোনো রকম নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে দেওয়াল ভেদ করে অন্য পাশে চলে যায়, তার মানে হলো একটা 0 হঠাৎ করে 1-এ পরিণত হয়ে যাচ্ছে। আর পুরো কম্পিউটেশনের মূল ভিত্তিটাই তখন আর বিশ্বস্ত থাকছে না। এই হতাশাটার একটা বাস্তব রূপ দেখা যায় সাংঘাইয়ের একজন প্রসেস ইঞ্জিনিয়ারের গল্পের মধ্যে। ধরুন তার নাম লাও চেন। হ্যাঁ, ওনার গল্পটা বেশ ইন্টারেস্টিং। উনি জীবনের 20টা বছর কাটিয়েছেন অপটিক্যাল লিথোগ্রাফি নিয়ে কাজ করে। কেরিয়ারের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে সিলিকন ওয়েফারের উপর লেন্স দিয়ে আলো ফেলে সার্কিটকে আরও ছোট করা যায়। কিন্তু ল্যাব নোটগুলোতে ওনার জমে ওঠা হতাশা খুব স্পষ্ট। ওনার কাছে মনে হচ্ছিল তাকে বলা হয়েছে মানুষের জিনোম ম্যাপিং করতে, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপের বদলে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা সাধারণ ম্যাগনিফাইং গ্লাস। লাও চেনের এই গল্পটা আসলে একটা বিশাল মনস্তাত্ত্বিক পরিবর্তনের উদাহরণ। বছরের পর বছর সিলিকনকে ছোট করার এই নিরলস ইঁদুর দৌড়ে আটকে থাকার পর উনি উপলব্ধি করেন যে এই পথে আর এগোনো সম্ভব নয়। তাই উনি সিলিকনের ওপর আলো ফেলে সার্কিট বানানোর পুরনো পদ্ধতি পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। ওনার মনোযোগ ঘুরে যায় সম্পূর্ণ নতুন একটা ক্যানভাসের দিকে, অত্যন্ত পাতলা একটি ফেরো ইলেকট্রিক উপাদান। পিকিং ইউনিভার্সিটির এই গবেষণার ফলাফল যখন প্রথম ল্যাবে প্রমাণিত হল, তখন সেখানে কোনো উল্লাস ছিল না। নেমে এসেছিল এক গভীর নিস্তব্ধতা। তারা বুঝতে পেরেছিলেন যে এতদিন ধরে তারা যে শক্ত দেয়ালটা টপকানোর চেষ্টা করছিলেন, সেই দেয়াল টপকানোর বদলে তারা আসলে দেয়ালের উপাদানটাই বদলে ফেলেছেন। পুরো দেয়ালটাকে পাশ কাটিয়ে তারা সম্পূর্ণ নতুন এক রাস্তায় উঠে এসেছেন। আর ঠিক এই জায়গাটিতেই ওই 1 ন্যানোমিটার ফেরোইলেকট্রিক ট্রানজিস্টরের সবচেয়ে বড় চমক। এটা কেবল খাতায় কলমে থাকা কোনো থিওরি নয়, এটা একদম ল্যাবরেটরি থেকে পাওয়া ডেটা। এই ডেটার দুটো সংখ্যা সবচেয়ে বেশি নজর কাড়ে। অপারেটিং ভোল্টেজ মাত্র 0.6 ভোল্ট, আর এনার্জি খরচ অবিশ্বাস্য রকমের কম, মাত্র 0.45 ফেমটোজুল। বর্তমান দুনিয়ায় এনার্জি দক্ষতার যে আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে, এই সংখ্যাটা তার চেয়ে বহু গুণ এগিয়ে। কিন্তু এই 0.6 ভোল্টের জায়গায় পৌঁছানো মোটেও সহজ ছিল না। ফেরো ইলেকট্রিক উপাদানগুলো নিয়ে তো গত 20 বছর ধরে পুরো পৃথিবীতেই একটা ডেডলক বা অচল অবস্থা চলছিল। আর এই অচলাবস্থার মূল কারণটা লুকিয়ে আছে ওই উপাদানের নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে। ডেটা সংরক্ষণের জন্য এই উপাদানগুলো অসাধারণ, কারণ বিদ্যুৎ না থাকলেও এরা ডেটা ধরে রাখতে পারে। কিন্তু এদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল কোয়ার্সিভ ভোল্টেজ, মানে এদের ভেতরের পোলারাইজেশন বা ডেটা পরিবর্তন করতে প্রায় 1.5 থেকে 5 ভোল্ট পর্যন্ত বিদ্যুতের প্রয়োজন হতো। এদিকে আধুনিক প্রসেসর বা লজিক চিপগুলো সাধারণত 0.7 ভোল্টে কাজ করে। এখন লজিক চিপ কাজ করছে 0.7 ভোল্টে, আর মেমোরি স্টোর করতে লাগছে 5 ভোল্ট। ভোল্টেজের এই বিশাল ব্যবধান পুরো সিস্টেমকে অকার্যকর করে রাখছিল। আর এখানেই পিকিং ইউনিভার্সিটির গবেষকরা নিয়ে এলেন তাদের যুগান্তকারী ন্যানোগেট মেকানিজম। তারা দেখলেন উপাদানের রাসায়নিক গঠন পরিবর্তন করে ভোল্টেজ কমানোর চেষ্টা করে কোনো লাভ হচ্ছে না। তাই তারা ইলেকট্রিক ফিল্ডের জ্যামিতিক আকারটাই বদলে দিলেন। ব্যাপারটা খুব সহজে একটা ম্যাগনিফাইং গ্লাসের উদাহরণ দিয়ে বোঝানো যায়।
ঠিক, রোদের মধ্যে একটা ম্যাগনিফাইং গ্লাস ধরলে সেটা যেমন চারপাশে ছড়ানো আলোকে একটা ছোট্ট বিন্দুতে কেন্দ্রীভূত করে কাগজের ওপর প্রচণ্ড তাপ উৎপন্ন করে, ন্যানোগেট মেকানিজম ঠিক একই কাজ করে। 1 ন্যানোমিটারের এই অত্যন্ত ক্ষুদ্র গেটটি একটা সূচের ডগার মতো কাজ করে। এটি মাত্র 0.6 ভোল্ট শক্তি গ্রহণ করে ঠিকই, কিন্তু সেই শক্তিকে এত তীব্রভাবে ঘনীভূত করে উপাদানের ভেতরে প্রবেশ করায় যে পোলারাইজেশন পরিবর্তন করতে অতিরিক্ত কোনো ভোল্টেজের প্রয়োজনই হয় না। মানে তারা নতুন কোনো পাওয়ার সোর্স তৈরি করেনি, বরং যেটুকু পাওয়ার হাতে ছিল সেটাকেই পারমাণবিক স্তরে একদম নিখুঁতভাবে কেন্দ্রীভূত করেছে। তবে এই আর্কিটেকচারটি ট্রেডিশনাল সিলিকনের ওপর দাঁড় করানো কোনোভাবেই সম্ভব ছিল না। এর জন্য দরকার ছিল 2D মেটেরিয়ালস বা দ্বিমাত্রিক উপাদান, বিশেষ করে MOS2। এই 2D মেটেরিয়ালসের কথায় পিকিং ইউনিভার্সিটির এক ডক্টরাল শিক্ষার্থীর গল্প চলে আসে। চারপাশে যখন সিলিকন চিপ নিয়ে ভূ-রাজনৈতিক সংকট চলছে, একটা চিপ অ্যাংজাইটি তৈরি হয়েছে। হ্যাঁ, তখন এই শিক্ষার্থী সিলিকনের ওপর থেকে পুরোপুরি মনোযোগ সরিয়ে নিয়েছিলেন। ওনার পরিশ্রমের কেন্দ্রবিন্দু ছিল এই সম্পূর্ণ নতুন 2D মেটেরিয়ালস আর ফেরো ইলেকট্রিক মেমোরি। তার সেই একাগ্রতার ফসলই হল 0.45 ফেমটোজুলের এই বিশ্ব রেকর্ড। সিলিকনের বদলে 2D মেটেরিয়ালসের ব্যবহারের কারণটা পরিষ্কার। সিলিকনের পৃষ্ঠকে যতই পলিশ করা হোক না কেন, পারমাণবিক স্তরে সেখানে ড্যাংলিং বন্ড বা কিছু মুক্ত ইলেকট্রন থেকে যায়। ওই ড্যাংলিং বন্ডগুলো মূলত রেসিং ট্র্যাকের পটহোল বা গর্তের মতো, যা ইলেকট্রনগুলোকে ধাক্কা দেয় আর গতি কমিয়ে দেয়। কিন্তু MOS2 এর ক্ষেত্রে এই সমস্যাটা একেবারেই নেই। এর পৃষ্ঠ থাকে সম্পূর্ণ সমতল, জমাট বাঁধা মসৃণ বরফের মতো। কোনো ড্যাংলিং বন্ড থাকে না। ফলে ইলেকট্রনগুলো কোনো রকম বাধা ছাড়াই মসৃণভাবে চলাচল করতে পারে। কিন্তু এখানে তো একটা বড় চ্যালেঞ্জ আছে। এই ভিন্ন ভিন্ন উপাদানগুলোকে একসাথে যুক্ত করাটা খুব কঠিন। সাধারণ 3D উপাদানের ক্ষেত্রে একাধিক স্তর জোড়া লাগাতে গেলে পারমাণবিক স্তরে প্রচণ্ড চাপ তৈরি হয়, ফলে ফাটল দেখা দেয়। আর এই ফাটলের সমস্যার দারুণ একটা সমাধান হলো ভ্যান ডার ওয়ালস ইন্টিগ্রেশন। এই প্রক্রিয়াটা সাধারণ রাসায়নিক বন্ধনের মতো কাজ করে না। এটা কাজ করে ফিজিক্যাল বা ভৌত আকর্ষণের মাধ্যমে। একটা টিকটিকি যেমন পায়ের নিচে কোনো আঠা ছাড়াই ভ্যান ডার ওয়ালস ফোর্সের কারণে খাড়া কাচ পেয়ে ওপরে উঠে যেতে পারে। ঠিক তেমনি এই পদ্ধতিতে একটা উপাদানের উপর আরেকটা উপাদান নিখুঁতভাবে বসিয়ে দেওয়া যায়। যেহেতু কোনো রাসায়নিক বন্ধন তৈরি হয় না, তাই পারমাণবিক স্তরে কোনো চাপ বা ফাটলেরও সৃষ্টি হয় না। একটা সমতল MOS2 চ্যানেলের ঠিক ওপরে একটি ফেরো ইলেকট্রিক মেমোরি লেয়ার অত্যন্ত নিখুঁতভাবে স্থাপন করা সম্ভব হয় কেবল এই পদ্ধতির কারণেই। হার্ডওয়্যার আর্কিটেকচারের এই পরিবর্তন এমন একটা সময়ে ঘটছে যখন পুরো বিশ্ব একটা ভয়াবহ শক্তি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। আর এর মূল কারণ হল AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল উত্থান। IEA এর ডেটা দেখলে সত্যি শিউরে উঠতে হয়। 2024 সালে বিশ্বের ডেটা সেন্টারগুলো 415 টেরাওয়াট আওয়ার বিদ্যুৎ ব্যবহার করেছে, যা পুরো যুক্তরাজ্যের 1 বছরের ব্যবহারের সমান। আর 2030 সালের মধ্যে এই সংখ্যা 945 টেরাওয়াট আওয়ারে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের মতো বিশাল একটা দেশ মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় সমান। AI এর এই বিপুল পরিমাণ শক্তির ব্যবহার আসলেই চিন্তার বিষয়। আর সবচেয়ে আক্ষেপের জায়গা হলো এই শক্তির একটা বিশাল অংশ আসলে কম্পিউটেশন বা কোনো গাণিতিক হিসাবের কাজে লাগেই না। শক্তি নষ্ট হয় ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে গিয়ে। কম্পিউটিংয়ের দুনিয়ায় এটাকে বলা হয় ভন নিউম্যান বটলনেক। 1940-এর দশক থেকে চলে আসা এই পুরনো আর্কিটেকচারে প্রসেসর এবং মেমোরি সম্পূর্ণ আলাদা জায়গায় থাকে। এটাকে একটা বিশাল গুদামঘরের সাথে তুলনা করা যেতে পারে। গুদামের এক প্রান্তে রাখা আছে সব কাঁচামাল মানে মেমোরি, আর অন্য প্রান্তে বসে শ্রমিকরা জিনিসপত্র তৈরি করছে, অর্থাৎ প্রসেসর। এখন কোনো কিছু তৈরি করতে হলে অনবরত কাঁচামাল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে আনতে হয় এবং তৈরি জিনিস আবার ফেরত পাঠাতে হয়। AI সিস্টেমগুলোতে এই অনবরত ডেটা স্থানান্তরের কাজেই মোট শক্তির 60 থেকে 90% অপচয় হয়। এর সাথে ভোল্টেজের অমিল যুক্ত হয়ে পরিস্থিতি আরও খারাপ করে তোলে। লজিক চিপ কাজ করে 0.7 ভোল্টে আর সাধারণ মেমোরি চিপ 5 ভোল্টে। ডেটা সেন্টারগুলোতে অনবরত ভোল্টেজ 0.7 থেকে 5-এ উন্নীত করতে হয় এবং আবার নামিয়ে আনতে হয়।
এই ভোল্টেজ স্টেপ আপ এবং স্টেপ ডাউন করার প্রক্রিয়ায় ডেটা সেন্টারের আরও প্রায় ৩০% বিদ্যুৎ কেবল তাপ হিসেবে অপচয় হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা সাধারণ স্মার্টফোন চার্জ করার জন্য কেউ ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার লাইন ব্যবহার করছে, আর মাঝখানে থাকা বিশাল ট্রান্সফরমারটা চার্জ করার চেয়ে তাপ হিসেবেই বেশি শক্তি নষ্ট করে ফেলছে। এই বিপুল অপচয়ের সমাধান হিসেবেই 1 ন্যানোমিটার ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টর সামনে আসে। এই নতুন আর্কিটেকচারকে বলা হয় কম্পিউট ইন মেমরি বা CIM। এই প্রযুক্তিতে লজিক অপারেশন আর ডেটা স্টোরেজ একই জায়গায় একেবারে একসাথে ঘটে। মানে ডেটা আর প্রসেসর থেকে মেমরিতে স্থানান্তর করার প্রয়োজনই হয় না। সেই ওয়্যারহাউসের উদাহরণে ফিরে গেলে শ্রমিকদের আর কাঁচামাল আনতে পুরো গোদামঘর হেঁটে পার হতে হয় না। কাঁচামাল সরাসরি তাদের হাতের নাগালেই থাকে। ফলে ডেটা স্থানান্তরের ওই ৬০ থেকে ৯০% শক্তির অপচয় পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর যেহেতু এই ফেরো ইলেকট্রিক মেমোরিটি লজিক চিপের মতোই ঠিক 0.6 ভোল্টে কাজ করে, তাই ভোল্টেজ ওঠানামা করার কোনো প্রয়োজনই পড়ে না। ফলে ওই ৩০% তাপীয় অপচয়ও একেবারে শূন্যে নেমে আসে। এর সরাসরি প্রভাব হল শক্তিশালী AI চালানোর জন্য ভবিষ্যতে আর বিশাল আকারের ডেটা সেন্টারের প্রয়োজন হবে না। হাতের মুঠোয় থাকা সাধারণ স্মার্টফোন বা স্বয়ংক্রিয় রোবটেই অত্যন্ত শক্তিশালী AI চালানো সম্ভব হবে, যা ক্লাউড সার্ভারের ওপর একেবারেই নির্ভরশীল থাকবে না। এই যে মৌলিক পদার্থবিজ্ঞানের স্তর থেকে একটা সমাধান করা হলো, এটা চীনের দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় নীতির একটি স্পষ্ট প্রতিফলন। পশ্চিমা কর্পোরেট মডেলগুলো সাধারণত ৩ মাসের প্রফিট রিপোর্টের দিকে তাকিয়ে কাজ করে, কিন্তু চীনের রাষ্ট্রীয় তহবিলগুলো সম্পূর্ণ ভিন্ন দর্শনে কাজ করছে। তারা মৌলিক গবেষণায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছে। তাদের লক্ষ্য কেবল একটা বাজারমুখী পণ্য তৈরি করা নয়, বরং প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলোকে একেবারে পারমাণবিক স্তর থেকে সমাধান করে ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করা। এই দীর্ঘমেয়াদী ভিশনের একটা চমৎকার বাস্তব উদাহরণ হল শেনজেনের একজন স্টার্টআপ ফাউন্ডারের গল্প। একসময় তার ব্যবসার মূল ফোকাস ছিল ওয়েস্টার্ন AI চিপের সস্তা কোনো অল্টারনেটিভ বানানো। কিন্তু উনি তো এখন পুরো ব্যবসায়িক কৌশল পাল্টে ফেলেছেন। উনি অনুধাবন করেছেন যে পুরনো সিলিকন প্রযুক্তির ভিত্তিটাই সরে গেছে। তাই উনি সম্পূর্ণ নতুন নিউরোমরফিক আর্কিটেকচার নিয়ে কাজ শুরু করেছেন। নিউরোমরফিক মানে হল এমন চিপ যা মানুষের মস্তিষ্কের স্নায়বিক কাঠামোর মতো কাজ করে। উনি বুঝতে পেরেছেন যে আগামী দিনের AI বিশাল কোনো সার্ভার রুমে আটকে থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে আমাদের চারপাশের প্রতিটি ছোট ছোট ডিভাইসে, যা এই নতুন কম্পিউট ইন মেমরি আর্কিটেকচারের ওপর ভিত্তি করেই চলবে। আর এই নতুন ইকোসিস্টেম কেবল একটা ফেরোইলেকট্রিক ট্রানজিস্টরের উপর নির্ভর করে গড়ে উঠছে না, এখানে তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন একটা কম্পিউটিং জগৎ। এর মধ্যে রয়েছে মেমস্টোর, যা মানুষের মস্তিষ্কের সিনাপসের মতো অতীতের বৈদ্যুতিক অবস্থা মনে রাখতে পারে। রয়েছে ফোটনিক কম্পিউটিং, যা ডেটা প্রসেস করার জন্য ইলেকট্রনের বদলে আলোর কণা বা ফোটন ব্যবহার করে। ফলে কোনো তাপ উৎপন্ন হয় না এবং আক্ষরিক অর্থেই আলোর বেগে কাজ করা যায়। আর এই সবগুলোকে এক সুতোয় গাঁথা হচ্ছে 3D হেটেরোজিনিয়াস ইন্টিগ্রেশনের মাধ্যমে। এখানে এই ভিন্ন ভিন্ন প্রযুক্তির স্তরগুলোকে ফ্ল্যাট করে না বিছিয়ে উল্লম্বভাবে বা বহুতল ভবনের মতো স্তরে স্তরে সাজানো হয়, যাতে ডেটা চলাচলের পথ আরও ছোট হয়ে আসে আর প্রসেসিংয়ের গতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সব মিলিয়ে এই আবিষ্কারের ভূরাজনৈতিক এবং কৌশলগত তাৎপর্য সত্যি বিশাল। সেমিকন্ডাক্টরের এই নতুন যুগে এটি এমন এক প্রযুক্তিগত উদ্ভাবন যা পুরনো সব রুলবুক এক নিমেষে বাতিল করে দেয়। যখন মৌলিক পদার্থবিজ্ঞানের স্তরে গিয়ে সম্পূর্ণ নতুন একটা আর্কিটেকচার তৈরি হয়, তখন বাকি বিশ্বকে সেই নতুন নিয়মের সাথেই নিজেদের মানিয়ে নিতে হয়। এটি কেবল পুরনো সাপ্লাই চেইন টিকিয়ে রাখার লড়াই নয়, বরং সম্পূর্ণ নতুন এক প্রযুক্তিগত দিগন্তের উন্মোচন। নিষেধাজ্ঞা বা পুরনো কারখানার নিয়ন্ত্রণের চেয়ে আগামী দিনের পদার্থবিজ্ঞানের এই নতুন নিয়মগুলো যারা আয়ত্ত করতে পারবে, ভবিষ্যতের প্রকৃত নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। 1 ন্যানোমিটারের এই ফেরো ইলেকট্রিক ট্রানজিস্টর স্পষ্টভাবে প্রমাণ করে যে সেই ভবিষ্যৎ ইতোমধ্যে আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে।